বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেএবি টিভি লন্ডন লিমিটেড আয়োজিত টক শো দ্য মিররে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের টক শোর আজকের আলোচনার বিষয় বাংলাদেশের পরিবর্তিত রাজনীতি। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদের মোশাররফ হোসেন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক। আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন জুলাই ফোর্সের আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন মন্টু, দুইজনেই মোশাররফ হোসেন মন্টু ভাই। আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে সম্মানিত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জনাব জাকির হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা দেখছেন যে ফ্যাসিবাদ বিদায়ের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো প্রতিটা মুহূর্ত আমাদেরকে যেন এক একবার এক এক দিকের আলোর ঝলকানির মতো আমাদের মনকে এক একবার এক এক দিকে নেয়। কিন্তু পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষের দৃষ্টি বা মন একটা জিনিসই খোঁজে, সেটা হলো কখন বাংলাদেশে পুরোদমে গণতন্ত্র ফিরে আসবে, কখন বাংলাদেশের এই মানুষের নির্বাচিত সরকার বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিস্থিতি দেবে। সে বিষয়ে কথা বলার আগে আমি আরেকটু আলোচনা করি আমাদের অতিথিদের কাছে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে। সেটা হলো যে আমরা দেখেছি যে বাংলাদেশে বর্তমান যে উপদেষ্টা কমিটি রয়েছে ইন্টারিম গভর্নমেন্টে, সেই উপদেষ্টা কমিটির মধ্যে ভিন্ন ভিন্ন মতামত আসে। কারণ হিসাবে অনেকে বলেছেন যে আসলে তারা বিভিন্ন মতের, বিভিন্ন স্থানের, বিভিন্ন প্রেক্ষিতের লোক হিসাবে এই ধরনের মতামতে ভিন্নতা দেখা দেয়। আবার ছাত্র প্রতিনিধিরাও রয়েছে। এই প্রসঙ্গে আমি বলতে পারি ছাত্র প্রতিনিধি জনাব মাহফুজ সাহেব জাস্ট বিদেশ আমেরিকা লন্ডন ঘোরার সময় তিনি সম্প্রতি বলেছেন যে বাংলাদেশে যে মৌদুদিবাদী যে আদর্শ তার প্রায় অর্ধ ডজন প্রক্সি সংগঠন রয়েছে, তাদের আর বেশি সংগঠনের প্রয়োজন নেই। আমরা ঠিক এই কথা দিয়ে আসলে আজকের আলোচনা শুরু করতে চাই। আমি প্রথমেই যাব আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোশাররফ হোসেন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আপনার প্রতি আমি শ্রদ্ধা রেখে আপনার কাছে আমি আসলে জানতে চাইতেছি যে বাংলাদেশের যে প্যাসিবাদের পতন হলো, সেই পতনের পর আমরা দেখছি যে বাংলাদেশের সে প্রেক্ষাপটে অনেক দল, সব দলগুলোই কিন্তু এটার স্টেক হোল্ডার। কিন্তু এই যে আমাদের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমের মন্তব্য থেকে আমরা কি এটা ধারণা করতে পারি যে আসলে সব স্টেক হোল্ডাররা আসলে ঠিক মৌদুদিবাদীর পিছনেই চলে যাচ্ছে কিনা? কারণ বাংলাদেশে আমরা এরপরে আসবো যে ডাকসু নির্বাচন এবং পিআর পদ্ধতির নির্বাচনের যে দাবির প্রেক্ষিত, সে নিয়ে জনাব মোশাররফ হোসেন। ধন্যবাদ কবির আহমেদ বাহার ভাই। আপনার পরিবর্তিত রাজনীতির আজকের যে বিষয়, এই বিষয়ে আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার নিয়ে আসার জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত আছেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন ভাই। জাকির হোসেন ভাইকে আমি হয়তো ব্যক্তিগতভাবে চিনি না, তবে মোশাররফ ভাইকে আমি চিনি। আমরা একসাথে আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। আপনি আজকে আমাকে প্রশ্নটা করেছেন প্রথম যে আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের যে মৌদুদিবাদী রাজনীতির কথা বলছে, এটা আসলে ওনার ব্যক্তিগত কথা। আমি এ বিষয়ে আসলে মন্তব্য করতে চাই না। এটা হলো ওনার একটা ধারণা।
বা উনি হয়তো আরো ডিটেলসে গেলে এটার হয়তো ব্যাখ্যা দিতে পারবেন কিনা আমি জানি না, এটা একটা অনুমান করতেছেন। তো এটা মধুদিবাদী রাজনীতি, এটা একটা রাজনীতি, এরা একটা রাজনীতি তত্ত্ব নিয়ে চলে, মধুদি তত্ত্ব। সেটা সঠিক কি বেঠিক আমি সে মন্তব্য করব না। আমি যখন মন্তব্যের বিষয় আসবে, এটা আমি পছন্দ করি বা অপছন্দ করি সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা একটা রাজনীতি। এটা কি ধর্মের সাথে যায়, আমাদের মূল ইসলাম ধর্মের সাথে এটা ম্যাচ করে কিনা, এখানে ওলামা ও যারা আলেম ওলামা আছেন তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন। এই কথাগুলোকে আমরা গুরুত্বহীন মনে করতে পারি না। মধুদি রাজনীতি সম্বন্ধে বা মধুদি একটা রাজনৈতিক দল করতে পারে, কিন্তু ইসলাম ধর্মের নামে যখন রাজনীতি করবে তখন ইসলামের কোরআন হাদিস আরো যেসব বিষয়গুলো আছে এগুলোর বাইরে যখনই যাবে, মধুদি কেন যে কেউ গেলে সেটা আমি মনে করি যে ধর্মের বাইরে যাওয়া। কিছুদিন আগে দেখেন আমরা এই যে নুরা পাগলা নামে একজনকে যেভাবে পড়ানো হলো, আরেকটা গ্রুপ মানে তারা এটাকে পছন্দ করতেছে, আবার অনেকে মধুদি রাজনীতিকে পছন্দ করতেছে। তো আমি মাহফুজ আলমের এই বিষয়টা, উনি হয়তো এটা ধারণা করতে পারেন, হয়তো কিছু সংগঠন গুপ্তভাবে কাজ করতেছে। এটা গুপ্তভাবে কি এখন প্রকাশ্যে করে। তো এরা অর্থনীতিতে আছে, ওরা অন্যান্য বিজনেসের সাথে যুক্ত আছে, এদের বিজনেস গ্রুপ আছে, ধর্মীয় গ্রুপ আছে, ছাত্র সংগঠন আছে, নারী সংগঠন আছে, এরা অনেকগুলা কাজ করতেছে। তো মাহফুজ ভাইয়ের এই বিষয়টাকে আমি এই মুহূর্তে এতটা গুরুত্ব মনে করি না। তার চেয়ে বড় গুরুত্ব হলো ফ্যাসিবাদ পতনের পর যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা বা আমরা যে রাষ্ট্রের যে প্রত্যাশা ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রটা আমরা সামনের দিকে যাচ্ছি কিনা, এই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ এবং সামনে যাওয়া উচিত। তো আমি মনে করি সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, 71 সালের যে আমার কাছে মনে হচ্ছে 71-এর ভুলের যে পুনরাবৃত্তি হচ্ছে। কারণ 71 সালে আমরা স্বাধীনতা অর্জনের পর যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমরা পাকিস্তানি রেখে দেওয়া যে প্রশাসন, আইন কানুন, বিধি বিধান সব রেখে দিছে। 24-এর যে গণ অভ্যুত্থান, অনেকে বিপ্লব বলেন, যে ভাষায় বলেন, ফরাদ মাজারকে বললে উনি এক ভাষায় বলবেন, সলিমুল্লাহ খান এক ভাষায় বলবেন, কবির আহমেদ বাহার ভাই এক ভাষায় বলবেন, ওই পিনাকি ভট্টাচার্য আরেক ভাষায় বলবেন, কেউ অভ্যুত্থান বলবেন, কেউ বিপ্লব বলবেন। তো যেটাই বলেন, যে নামে বলেন, এটা একটা বড় ধরনের একটা পরিবর্তন। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে 24 সালে যে বড় ধরনের যে গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এটা আসলে এই বিষয়টা আমি না, শুধু পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানী যারা এখন জীবিত আছেন তাদের পক্ষে বাংলাদেশের বর্তমান রাজনীতিকে কি দিয়ে সংজ্ঞায়িত করবে, আমার মনে হয় তাদের জন্য এটা একটা কঠিন কাজ হয়ে যাবে। চমৎকার একটা কথা বলছেন। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা মোশাররফ হোসেন, তিনি এই প্রজন্মের ছাত্র প্রতিনিধিত্ব করছেন এখনো, এবং উনি জুলাই পোর্টসের কনভেনার। তো আপনার কাছে আমি জানতে চাই, আসলে অনেক স্টেক হোল্ডার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব স্টেক হোল্ডারদের মধ্যে থেকে জাস্ট মৌদুদিবাদীরা জাস্ট মনে হয় যে একটু বেশি প্রকাশিত বা প্রকাশ্যে। এবং আমরা আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, কারণ হলো ডাকসু নির্বাচনে বা জাকসু নির্বাচন নিয়ে আপনার কিন্তু অনেক পর্যবেক্ষণ আছে, এবং আপনি যেহেতু সরাসরি এগুলোর সাথে জড়িতও ছিলেন, যে ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে আসলে কিন্তু ইসলামী ছাত্র শিবির নামে কোনো প্যানেল ছিল না, কিন্তু নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আমরা দেখলাম শিবির শিবির শিবির। এটা কি আসলে মৌদুদিবাদী মানে আদর্শের লোকদের কোন দ্বিচারিতা কিনা? জি জনাব মোশাররফ হোসেন। ধন্যবাদ জনাব সঞ্চালক কবির আহমেদ বাহার ভাই এবং সহ আলোচক সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে যে কথাটি বললেন, এই যে ডাকসুর বিষয়টা আমি পরে আসি। আগে যেটা বলবো সেটা হচ্ছে জুলাই আন্দোলনটা। এই জুলাই আন্দোলনটাকে এখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধকে একটা পক্ষ মানে বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানিয়েছিল, ঠিক সেই একই ভাবে এখন একটা পক্ষ এই জুলাই আন্দোলনটাকেও
মানে বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। আপনি দেখেন এই যে মন্টু ভাই আছে, মন্টু ভাইদের সাথে আমরা এই জুলাই আন্দোলনে কত মিছিল মিটিং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করছি। তো এই যে মানে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যারা যারা মানে আওয়ামী বিরোধী যারা ছিল, আওয়ামী লীগের দোসর বাদে সবাই একত্রে কিন্তু এই আন্দোলনগুলো করেছে। কোনো ব্যক্তিগতভাবে আমি যখন আন্দোলন শুরু করি তখন আমাকে বলা হয়েছে যে ভাই আপনি একটু পিছনে থাকেন। কেন? কারণ আপনি রাজনীতি করেন, রাজনৈতিক আপনার একটা লেভেল আছে, এই জন্য আপনি পিছনে থাকেন। এইভাবে তখন বলা হয়েছে যে এই রাজনীতিতে একটা ট্যাগিং লাগবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আমরা যখন এই আন্দোলনটা সবাই মিলে যখন সফল করলাম, তখন এটাকে কিছু মানুষ বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসাবে মানে বানিয়ে নিল। এবং আপনারা দেখেন এই যে মাহফুজ আলম আজকে যে কথাটি বললো যে মওদুদিবাদের নতুন করে আর কোনো যুক্ত হওয়ার দরকার নেই। এখন উনি একজন উপদেষ্টা, উনি কি বললো সেটা সঠিক বেঠিক এটা বলছি না, কিন্তু উনি একজন উপদেষ্টার জায়গা থেকে কে কোন বাদ মানবে বা কে কোন মতবাদ মানবে সেটা মানে বিশ্লেষণ করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়নি। ছাত্র জনতার ছাত্র প্রতিনিধি হিসাবে ওনাকে বসানো হয়েছে। এখনো পর্যন্ত ছাত্র প্রতিনিধি হিসাবে বসানোর পরে গত 1 বছরে কোন ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা কার সাথে উনি কোনো পরামর্শ করেছে? কোন রকম কোনো পরামর্শ করেনি। কিন্তু উনি কিন্তু পরিচয় দিয়ে বেড়ায় তিনি ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে আছে। কোন ছাত্রদের প্রতিনিধি? এনসিপির প্রতিনিধি। এনসিপির অবস্থা কি সেটা তো আমরা ডাকসু নির্বাচনে তার ফলাফলের মাধ্যমে দেখেছি যে তাদের অবস্থানটা কোন জায়গায়, পঞ্চম হয়েছে। তো এই যে ছাত্র দল দ্বিতীয় হয়েছে, ছাত্র শিবির প্রথম হয়েছে, আরো এই যে এনসিপি ছাত্র বেস সেখানে তাদের সমর্থন থাকার কথা। হ্যাঁ, তো এইখানে কেন তারা কোন ছাত্র সংগঠনের সাথে বা ছাত্র প্রতিনিধিদের সাথে তারা কোন রকম কোনো লিয়াজও করেনি? শুধু গুটি কয়েক লোক ছাড়া দেখা যায় তাদের যে পরিচিত কেউ আছে তারা যায় সচিবালয়ে গিয়ে কিছু তদবির করে পেট চালায়, এটাই হচ্ছে তাদের রাজনীতি। কিন্তু আমরা যারা আসলে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে আছি, যে মন্টু ভাই আছে, আরো বিএনপির জামাত, অনেক দলই আছে, তারা কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে আছি। কিন্তু এরা গুটি কয়েক লোক কিছুদিন যাবৎ মানে 36 দিনের যোদ্ধা যারা, তারা হচ্ছে নিজেদেরকে ছাত্র প্রতিনিধি হিসাবে পরিচয় দেয়। তাহলে আমরা কি ভাই? আপনি যদি ছাত্র প্রতিনিধি একাই হন তাহলে আমরা কি? আর ডাকসু নির্বাচনের যে কথাটি আপনি বললেন সেই বিষয়টা আমি আগেই প্রেডিকশন করেছিলাম। আমার ইউটিউব চ্যানেলে আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল দিয়েছি, শুধু একটা সিরিয়াল ব্রেক করেছে, তাছাড়া সব এইরকমই হয়েছে। এবং আমি আগের দিন এই ভিডিওটি আপলোড করেছিলাম যে প্রথম কে হবে, দ্বিতীয় কে হবে, তৃতীয় কে হবে, চতুর্থ কে হবে, এই সব আমরা করেছি। এটা একটা প্রেডিক্টেবলই ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ছাত্র শিবির যে এত ভোট পেয়ে যাবে এটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি। এখন আবার দেখা যাচ্ছে বিভিন্ন হল সংসদের ভোট সংখ্যা যত, মোট ভোটের সংখ্যা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে। মানে এখন ওইগুলো মিলছে না। বিভিন্ন হল সংসদের মানে প্রার্থীরা যে গণনা করছে, হল সংসদেরটা নিয়ে এসে যখন তার মোট ভোটের সাথে যোগ করছে সেটা মিলছে না। এখন এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই এটার জবাব দিতে হবে। যদি তাদের কাছে জবাব থেকে থাকে যে এটা কেন হলো তাহলে দিবে, আর না হলে তাদের এটা নিয়ে ব্যবস্থা নিতে হবে, তদন্ত করতে হবে। এই যে মানে কিন্তু আমার কথা, এই ডাকসু নির্বাচনটা দীর্ঘ প্রতীক্ষার পরে হয়েছে, ডাকসু নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে হয়েছে, তারপরেও এটা নিয়ে কেন প্রশ্ন আসার মতো জায়গায় থাকবে? এখন আজকে রুহুল কবির রিজভী সাহেব বলছে মানে 15টার বিশ্ববিদ্যালয়ে হচ্ছে জামাতের মানে ভিসি। তো তাহলে আপনারা রাজনীতিতে ডমিনেট কেন করতে পারলেন না? আবার ছাত্র দলের উদ্দেশ্যে বলবো যে ছাত্র দল আসলে ছাত্র শিবির যে পরিমাণ কাজ করেছে, আমরা জানতাম ছাত্র শিবির জিতবে, কিন্তু এত ভোট পাবে সেটা জানতাম না। ছাত্র শিবির যে কাজগুলো করেছে জুলাই আন্দোলনের পরে ছাত্র দল সেরকম কাজ করেনি। সেই পুরনো বস্তা পচা রাজনীতি করলে এখন বর্তমান ছাত্র সমাজের মন জয় করা যাবে না। মন জয় করতে গেলে আসলে নতুন রাজনীতি করতে হবে, যেটা শিবির সীমিত পরিসরে করেছে। মানে বিভিন্ন হলে তারা বিভিন্ন মানে পানির ফিল্টার দিয়েছে, সায়েন্স ফেস্টের মতো মানে ক্রিয়েটেবল কিছু
মানে প্রোগ্রাম করেছে, যেগুলো ছাত্র সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এখন ছাত্র দল বৃহৎ একটা সংগঠন, সারা বাংলাদেশে তাদের লাখ লাখ কর্মী। তারা যদি এই রাজনীতিটা করতে পারতো, তাহলে এই যে যেটা বলা হচ্ছে শিবির এককভাবে সব দখল করে নিচ্ছে, এটা নিতে পারতো না যদি ছাত্র দল তার রাজনীতিটা ঠিক মতো করে। অর্থাৎ আপনার কথা থেকে আমরা দুটো জিনিস যদি ক্লিয়ার হয়, একটা হলো যে ছাত্র দলের লক্ষ লক্ষ সমর্থক থাকলেও তারা কিন্তু সেই সমর্থকদেরকে আসলে কাজে মানে সেই সমর্থকদেরকে তারা কাজে লাগাতে পারে নাই। দ্বিতীয়ত হলো ডাকসু নির্বাচনে যে ছাত্রদল ছাত্র শিবির যেখানে কতগুলো সমাজ সেবামূলক কাজ করেছে, পানির ট্যাঙ্কি পানির সুপানীয় ব্যবস্থা করেছে এবং ছাত্র বা অন্যান্যদের সাথে একটা সুসম্পর্ক করেছে গত 1 বছরে, অর্থাৎ ফ্যাসিবাদ পতনের পর সেটা ছাত্রদল সুন্দরভাবে সেটা করতে পারে নাই সাকসেসফুলি। এবং আপনি আরেকটা কথাও বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসুতে যে ভোট হওয়ার কথা, টোটাল যে ভোট তার সাথে কিছুটা অমিল আপনার কাছে মনে হচ্ছে, যেটা অনেকেই মনে করছেন। আমার কাছে মনে হচ্ছে বলতে, এটা আমি পরিষ্কার করে বলি, বিভিন্ন হলে যারা ভিপি ক্যান্ডিডেট ছিল তারা বিভিন্ন হলের যে ফলাফল দিয়েছে সেই ফলাফল গণনা করেছে, এবং গণনা করার পরে মোট যে ভোটটা আসে তার চেয়ে মোট ভোটের তুলনায় যে ভোট ফলাফল ঘোষণা করা হয়েছে সেটা কম বেশি আছে আর কি, সেটা অ্যাকুরেট নাই, এইটাই আর কি। অর্থাৎ একটা প্রবলেম হলেও আমরা মনে করি যে সেটা প্রবলেম বেশি হোক আর কম হোক। আমরা দেখছি ডাকসু নির্বাচনে একজন ম্যাডাম বলেছেন যে আসলে যদি একটাও প্রবলেম হয় সেটাও প্রবলেম। তো কেউ কেউ বলতেছে আর কি একটা দুইটা সমস্যা হয়েছে এই জন্য উনি কেন পদত্যাগ করবেন। তো উনি বললো যে আমি চাই না যে একটা প্রবলেম থাকলেও সেটাকে প্রবলেম হিসাবে আমি বিবেচনা করতে চাই। এবার আমরা আসতে চাইতেছি যে আসলে জনাব প্রকৌশলী জাকির হোসেন, আপনার দুজনের বক্তব্য শুনলেন, আসলে ছাত্রদল কেন আসলে ডাকসু নির্বাচনে তাদের শিবির বা শিবির পন্থী যারা তারা যেভাবে কার্যক্রম করেছে, ছাত্রদল কেন তাদের লক্ষ লক্ষ সমর্থক থাকলেও কেন তারা সেই ফসল উঠাতে পারলো না বলে আপনি মনে করেন, জনাব জাকির হোসেন? ধন্যবাদ কবির আহমেদ বাহার ভাই, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সহ আলোচক মোশাররফ ভাই, দুজনই মোশাররফ ভাই নামে মিল আছে, তো তাদের আলোচনা আমি শুনলাম এ বিষয়ে। আমি নিজেও একজন ছাত্রদল নেতা ছিলাম, আমি ঢাকা কলেজের ছাত্রদল নেতা ছিলাম, আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের ছাত্রদলের নেতা ছিলাম। তো সেই হিসাবে ছাত্রদলের জন্য আমার যে ফিলিংস অন্যদের থেকে একটু আলাদা হবে নিশ্চয়ই। তো আমার এই প্রিয় দল ছাত্রদলকে স্যালুট জানাবো যে তারা যে সাহসিকতার সঙ্গে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি জানেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রদল নেতারা হলে থাকতে পারেনি। তারা মাঠে ময়দানে এমনকি বিভিন্ন ম্যাচে, আবার অনেক সময় খেতে খামারেও তারা রাত্রি করতে হতো অনেক ক্ষেত্রে, পুলিশের ভয়ে, ডিবির ভয়ে। অর্থাৎ অনেক সময় তারা ঢাকা সিটির মধ্যেও থাকতে পারে না, ঢাকা সিটির বাইরে চলে যেতে হয়েছিল তাদেরকে। এই যে 15-16 বছর তারা যে হলে থাকতে পারে নাই, তো হলের ছাত্রদের সঙ্গে তাদের স্বাভাবিকভাবেই একটা গ্যাপ তৈরি হয়েছিল। আর যেটা শিবিরের যারা নির্বাচনে জয়ী হয়েছে তারা কিন্তু হলে অবস্থান করতে পেরেছিল, সবসময় হলে ছিল। হয়তো শিবির পরিচয়ে ছিল না, কিন্তু ভিন্ন পরিচয়ে তারা এই সবসময় হলে অবস্থান করছে, তাদেরকে হলের বাইরে যেতে হয় নাই। তো এটা তার একটা অ্যাডভান্টেজ পেয়েছে। আপনাকে আমি একটু থামাই, আপনি কি মনে করেন এইটা কোনো আদর্শ যে আপনি অন্য পরিচয়ে থাকবেন, এটা কি কোনো আদর্শ হতে পারে নাকি? যেমন ছাত্রদল তো দেখলাম না কখনো যে ছাত্রদলের ছাত্রদেরকে তো তারা ছাত্রলীগ হয়ে ছিল, এখন বের হচ্ছে,
এরকম কাউকে দেখলাম না। তাহলে আসলে ছাত্র শিবির কেন এই পথটা নিল? আচ্ছা, আমি পরে আপনার কাছ থেকে এটা আমি অন্যদের কাছে ওই প্রসঙ্গটা জানতে চাইবো, আসলে এইটার আসলে লাভ কি ছিল, আদর্শ আদর্শ বিসর্জন দিয়ে এটা করা কি কতটুকু যুক্তিযুক্ত ছিল? জি বলুন, ছাত্র দলের আপনার ফাঁকে। হ্যাঁ, তারপরে আমার এই ছাত্র দলের নেতারা তারপরেও এই যে হলে এতদিন থাকতে পারেনি, তারপরেও যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেজন্য আমি ছাত্র দলকে খুবই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন তাদের পরাজয়ের কারণটা আম, আবার ফ্যাসিবাদ যখন পতন হয়ে গেল, শেখ হাসিনা যখন পতন হয়ে গেল, জি তার পরবর্তীতে 1 বছর সময় অবশ্য ছাত্রদল পেয়েছিল। জি এই সময়টাতে ছাত্রদল আমি মনে করি যে কিছুটা উদাসীন ছিল, তারা এই সময়টাকে ঠিকভাবে কাজে লাগায় নাই। সেটাও একটা পরাজয়ের কারণ। আর ফ্যাসিবাদ পতনের পরে যারা এবার জি জয়ী হয়েছে তারা কিন্তু আরো বেশি অ্যাক্টিভ হয়ে গেছিল। যেমন জি হলে হলে এই যে একটু আগে আমাদের সমালোচক বললেন ওয়াটার পিউরিফায়ার বিভিন্ন হলে হলে বা দিয়েছিলেন। তারপরে আমি ল্যাপটপের কথাও শুনেছি, বিভিন্ন হলে জি যাদের ল্যাপটপ প্রয়োজন প্রচুর ল্যাপটপ দেওয়া হয়েছে ইলেকশনের জি আগে। অর্থাৎ তারপরে ডিবেট ক্লাব বা ক্যারিয়ার গঠনে যে প্রয়োজনীয় সেমিনার সিম্পোজিয়াম এগুলো জি তারা আয়োজন করে জি সাধারণ ছাত্রদের মন জয় করেছিল। হ্যাঁ, জি এই সমস্ত কারণে আম, যারা জয়ী হয়েছে প্রকৃতপক্ষে হয়তো জয়ী হয়েছে, কিন্তু এই আমি বলবো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ওইখানে হয়েছিল। আচ্ছা, আপনি কেননা যেহেতু তারা হয়তো ইঞ্জিনিয়ার, ভাবতে পারে নাই তাদের এই এরকম বিজয় হবে, এটা তারা নিজেরাও ভাবতে পারে নাই। জি আমি ইলেকশনের একদিন পরে জি নির্বাচনের রেজাল্ট যখন হলো, একটা সরকারি অফিসে গিয়েছিলাম আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে। জি সেখানে হঠাৎ করে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শিবিরের নেতাও উপস্থিত হয়েছিল। তো জি তিনি তো আমাকে ঠিক ওইভাবে চিনতেন না। তিনি তার মতো এসে ওই যে কর্মকর্তার অফিসে আমি গিয়েছি ওই কর্মকর্তার সঙ্গে আলোচনা শুরু করে দিল। শিবিরের জি ওই নেতাও কিন্তু বলল, আমরাও কিন্তু আশা করি নাই এতগুলো পদে আমরা বিজয়ী হব। আমরা ভেবেছিলাম 3-4টি পদে হয়তো আমরা বিজয়ী হব, কিন্তু জি এইরকম যে প্রায় হ্যালো, অধিকাংশ মানে পদে আমরা বিজয়ী হব, এটা শিবিরের ওই নেতাও মানে তারাও চিন্তা করে নাই যে এত বড় বিজয় তাদের হবে। যাক, তো আসলে অর্থাৎ আপনার কথা সেই থেকে আমরা বুঝতে এদিক থেকে পারতেছি আমরা যেটা। মনে করছি যে এখানে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এভাবে, যেহেতু শিবির নির্বাচনে জিতবে এরকম হয়তো প্রশাসনের লোকজন বা প্রশাসনিক দায়িত্বে যারা ছিল তারা হয়তো ভেবেছিল যে না, এরকম একটা বিজয় হয়তো হবে না। সেই জন্য ইন অ্যাডভান্স 2008-এর ইলেকশনের মতো বা ওই আগের রাতে যে ব্যালট ব্যালট বক্স যেটা, সেখানে কিছু অ্যাডভান্স ভোট ওখানে রেখে দেওয়া, জি এগুলো সন্দেহের উদ্রেক করে। কেননা পরের দিন কিন্তু সাংবাদিকদের সঠিকভাবে প্রবেশ করতে দেয় নাই, সঠিক সময়ে প্রবেশ করতে দেয় নাই। এগুলো থেকে এই সন্দেহগুলা দানা বাঁধে। তারপরে আচ্ছা ঢাকা সিটিতে যে সমস্ত ছাত্ররা বসবাস করে তাদের জি নিয়ে আসার জন্য যে প্রয়োজনীয় বাস বরাদ্দ ছিল, জি ইলেকশনের দিন কিন্তু সেই বাসগুলো এই বাসের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছিল। কারণ ওই ঢাকা শহরে হলের বাইরে যারা থাকে তাদের মধ্যে বেশিরভাগই ধরে নেওয়া হয় ছাত্র দলের ভোট ছিল। তো হুম সুকৌশলে প্রশাসন বাসের সংখ্যা কমিয়ে দিয়েছিল, যেন ওই শহরে যারা বসবাস করে নিজের বাসা কিংবা নিজস্ব বাসভবনে যারা বসবাস করে তারা যেন কম জি আসে বা কম আসতে পারে, সেদিকেও প্রশাসন একটা ইনডিরেক্টলি ব্যবস্থা নিয়েছিল। আচ্ছা, আমরা আপনার এগুলো কথা বুঝতে পারছি যে আমি আসলে জনাব আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব মোশাররফ ভাই, আপনার কাছে আমি আসলে জানতে চাইছি যে আমাদের ইঞ্জিনিয়ার জাকির সাহেব যে প্রসঙ্গটা তুললেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা কিন্তু ভিডিওতে অর্থাৎ ফেসবুকের একটা ভিডিওকে আমরা দেখলাম যে খুব সব জায়গায় দেখলাম যে দেখা যাচ্ছে যে কেউ কেউ বলছেন যে আগের রাতে সেখানে দুইজন সমন্বয়ক গেছিলেন এবং তারা ব্যালট বক্সে কিছু ব্যালট রেখেছেন। এটা সমর্থিত সূত্র নয়, বাট মিডিয়া সোশ্যাল মিডিয়া এটা
মানে খুব ভাইরাল হচ্ছে, সবার কাছে এই নিউজটা যাচ্ছে এবং তাদের কিছু ছবিও দেখা যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে কি কোনো ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ইঞ্জিনিয়ারিং হওয়ার সুযোগ ছিল বা হয়েছে কিনা? জি মোশাররফ ভাই, আপনার মাইক্রোফোন অফ আছে, আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। সরি। হ্যাঁ, ধন্যবাদ। গতকালকে আমরা বাংলাদেশে একটা প্রাচীন একটা সংগঠন নোয়াখালী সমিতি, 120 বছরের পুরাতন, এই সমিতির নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। এই নির্বাচন হওয়ার পর, ফল ঘোষণা করার পর একটা টুশব্দ করতে দেখি নাই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। দুইটা প্যানেল নির্বাচন, যে আমাকে এই ভোটটা এভাবে হয়েছে বা এভাবে হয়েছে। আমি মনে করি আমার নির্বাচন কমিশন এবং সরকার গতকাল এই নোয়াখালী সমিতি কিভাবে নির্বাচনটা করছে, এদের থেকে কিছু শিখে নেওয়া দরকার আছে। সেক্রেটারি হয়েছিল বোধহয় ডিআইজি একজন, না? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের প্রধান। তো যাই হোক, কিন্তু আমি ওই নির্বাচনটা দেখতে গিয়েছিলাম। তো অনেকে পরিচিত আছে, অনেকের সাথে দেখা হলো। কিন্তু আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন এবং সরকার এই নোয়াখালী সমিতি কিভাবে নির্বাচনটা করছে, এটা থেকে শিকার আছে। আমি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না, কারণ যারা নির্বাচিত হয়েছে এদের নীতি নৈতিকতার জায়গাটায় এরা হয়তো ভোটে নির্বাচিত হয়েছে, বা ইঞ্জিনিয়ার সাহেব বললেন ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা হতে পারে। কেন হলো সেটা এটা হলো আমার রাষ্ট্রের বা আমার প্রশাসনের, আমাদের শিক্ষক বলেন, ছাত্র বলেন, প্রশাসনের লোক বলেন, সকল সেক্টরে আমরা যে আমাদের মন মানসিকতা যে এত নিম্নমানের, আমাদের মধ্যে এই খারাপ কাজগুলো করতে আমাদের মিনিমাম কষ্ট হয় না। এটা আমাদের একটা বিজয়ের মতো মনে হয়। যে ছাত্রগুলো নির্বাচিত হলো এরা দীর্ঘদিন, জাকির ভাই একটু আগে বললেন, এরা দীর্ঘদিন ছাত্র লীগের সাথে জড়িত ছিল, ফেসিবাদ সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। এরা আবার সাথে সাথে গিরগিটির মতো রং বদলাইয়া সাথে সাথে এরা আবার শিবির হয়ে গেল। শিবিরও এদেরকে কিভাবে গ্রহণ করলো? আমরা একটা হাদিস সংগ্রহে যদি ইতিহাস দেখি, একটা ঘোড়ার সাথে এটা খাওয়া নিয়ে প্রতারণা করার কারণে হাদিস সংগ্রহ করতে যাই হাদিসটা সংগ্রহ করলো না, যে এই লোক হাদিসের ভিতরে সন্দেহ থাকতে পারে। তো এই লোকগুলো, এই যারা নির্বাচিত, এরা তো এই ক্যারেক্টারের গাপটি মারা লোক। এরা যে আবার গাপটি মারবে না কোনো পরিস্থিতি, রাজনীতি কোনো একটা বড় পরিবর্তনের ফলে এরা আবার গাপটি মারতে পারে যে কোনো সময়। তো এই লোকগুলো নির্বাচিত হয়েছে, কিভাবে নির্বাচিত হয়েছে আমার সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমি সেই বিষয়ে কথা বলতে চান না? না, আমি সে বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে নির্বাচন নিয়ে যথেষ্ট সন্দেহের মতো ঘটনা ঘটেছে। মোবাইলটাকে একটু ঘুরে নেন, আপনার মোবাইল ইয়েটা স্ক্রিনে দেখেন, আপনার ছবিটা হয়ে গেছে। জি, আমি দেখতেছি। হ্যাঁ, তো আসলে এই নির্বাচন যে হলো, মোশাররফ ভাই একটু আগে বললেন, এই নির্বাচনে জাতির কি লাভ হলো? এই নির্বাচনে যেসব জোট বা ব্যক্তি নির্বাচন, এটা কোনো ইশতেহার দিছে? এরা রাজনৈতিক দলের মতো করে, রাজনৈতিক দলের লেজুর বৃত্তির মতো করে রাজনৈতিক দল কি বললো, যে রাজনীতি আদর্শের প্রতি যার আস্থা আছে সেই রাজনৈতিক দলের সুর মিলাইয়া কথা বলছে। এদের কোনো ইশতেহার ছিল না সুনির্দিষ্ট ভাবে। ছাত্রদের জন্য কি করবে, শিক্ষার ব্যবস্থা কি হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, কি হইলে ভালো হবে, এবং জনগণ যে বাপ মা তাদেরকে পড়াশোনা করাইতে ইউনিভার্সিটিতে পাঠাইছে, তাদের আয় ইনকাম, তাদের জীবন জীবিকা কি হবে, তাদের ইশতেহারে কোনো কিছু উল্লেখ ছিল একটা সংগঠন এবং ব্যক্তিগত ভাবে খালি আমাকে ভোট দেন, আমরা একটা করব, সেই ছোটখাটো হালকা বিষয়। আর আপনি কথা বলছিলেন যে ফেসিবাদ পতনের পর স্টেক হোল্ডারের বিষয়টা আমি আপনাকে গ্রামে, আমি জানি না জাকির ভাই গ্রামে থাকেন কিনা, আরেকজন যুক্ত হয়েছেন আমি আমাদের মাঝে। আমাদের আসলে উনি লন্ডনের স্বনামধন্য অ্যাডভোকেট এবং সলিসিটর, আমাদের ইকরামুল হক ভাই। তিনি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং বর্তমানে তিনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন। আমি জানতাম যে উনি লন্ডনে, বাট উনি এর মধ্যে বাংলাদেশে গেছেন, তো ওই জন্য ওনার একটু দেরি হয়েছে আসলে কানেকশন হতে। ইকরাম ভাই আমাদেরকে শুনতেছেন? জি জি, আমি শুনতেছি।
আপনাকে অনেক ইকরাম ধন্যবাদ ভাইকে আমাদের সাথে ধন্যবাদ। যুক্ত হয়ে। আমি একটু আগে ফারুক ভাই যে আপনাদেরকেও ধন্যবাদ। ফারুক জি ভাই যে ফেসিবাদ পতনের পর স্টক হোল্ডারের কথা বলছেন, আপনারা আমি গ্রামে বড় হয়েছি। জি গ্রামে যখন এখন একটা আধুনিক যুগ, গ্রামে যখন আমাদের দেশে যারা জুতাই সেলাই করেন গ্রামের বাজার গুলাতে জুতাই জি সেলাই করতেন জি পুরাতন আমলে, এদের কোনো যে নতুন চামড়া কিনে এনে যে আরেকটা চামড়ার সাথে যুক্ত করা, এগুলার জি কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। তখন তারা খবর রাখতো কোথায় গরু একটা মারা যায়। গরু আচ্ছা একটা মারা যাওয়ার পর আশেপাশে ধরেন অন্তত 10-15 কিলোমিটারের ভিতরে যারা জুতাই সেলাইয়ের সাথে যুক্ত ছিল, যে কেউ জি খবর পাইলে ওই মরা গরুর ওইখানে যাইয়া কেউ জি লাস্ট মুহূর্তে আসিয়ে যদি একটা ছুরি যদি ওই মরা গরুর মধ্যে টাচ করাইতে পারে, সে ওইটার একটা অংশীদার হয়ে যায়। তো আমাদের জি এবারে ফেসিবাদ সরকারের পতনের পর মনে হয় যে এখন যারা এই যে শিবিরের কথা বলতেছেন, শিবির কি আন্দোলনের সাথে ছিল? গুপ্তভাবে থাকতে পারে, এদের অন্য নামে থাকতে পারে। সরাসরি আমরা যারা মাঠে ছিলাম, যেসব জি প্রকাশ্যে, আমি নিজে জি 18 ঘন্টা আমাকে অ্যারেস্ট করার পরে রমনা থানা 18 ঘন্টা দাঁড় করা রাখা হয়েছে। আমি জি এসএসপি নামে একটা শ্রমিক সংগঠন আছে, শ্রমিক সংগঠনের জোট শ্রমিক দল সহ মোট 21টি শ্রমিক সংগঠন আমরা জি 28 অক্টোবরের আগে আমরা এটার একটা মহাসমাবেশ দেখছিলাম। তো জি এখন এখন সবাই ওই ওই মুসিদের মতো জি এখন তারা স্টেক হোল্ডার দাবি অর্থাৎ করে। আচ্ছা কথা অর্থাৎ বলছেন, সুযোগ বুঝে সবাই স্টেক হোল্ডার দাবি করতেছে যে সবাই আমরা এখন স্টেক হোল্ডার, কিন্তু এই যে জি স্টেক হোল্ডারের দাবি করবেন, কিন্তু স্টেক হোল্ডার হিসাবে তো আপনার রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব তো আছে। গরুটা জি জবাই করলেন, গরুটা জবাই করার পর গরুর চামড়া তো খুলতে হবে, এটা খাওয়ার জন্য। জি আমাদের স্বাধীনতার পর আমি যেটা বললাম 71 সালের ভুলের পুনরাবৃত্তি হচ্ছে, প্রশাসনে কোনো পরিবর্তন নয়। এই সরকার কি করার দরকার ছিল? সরকার প্রথমে প্রশাসন গুলো কি কোন কোন জায়গায়, রাষ্ট্রের কোন জি কোন জায়গায় হাসিনার পতন হয়েছে, কি এই প্রশাসনকে হাসিনাকে ধরে রাখতে পারছে? এই প্রশাসন কি পাকিস্তানের সরকারকে ধরে রাখতে পারছিল? পারে নাই। এই ব্যর্থ ব্রিটিশ পাকিস্তানি এই যে আইন কানুনে যে এইগুলো কোনো পরিবর্তন করে নাই, বিধিবিধান গুলো পরিবর্তন করে নাই। এখন বিষয়টা হলো আমাদের সরকার এমন অবস্থার মধ্যে আছে, ওই জি যে খালের পাশে 20 তলা, জি বুঝেন তো, 20 তলা সারা ধানের সারা, জি জি এই জি সময়টা লাগায়। হ্যাঁ, জি একটু ভিজা ভিজা কাদা কাদা থাকে। তো জি খালের পাশে এক কৃষক এরকম 20 তলা লাগাইছে, সারাদিন কৃষক কাজ টাজ করলো। কাজ টাজ করি কৃষকদের একটা অভ্যাস হলো, কাজ শেষ হওয়ার পর সে বাড়িতে যতটুকু দেখা যায় জমির দিকে, পিছনের দিকে একবার তাকায়। পিছনের দিকে তাকাইয়া দেখে যে পাশে দিয়ে এক লোক নৌকা চালাই যাইতেছিল। সে যখন নৌকারে চালাইতেছিল, ফাট করে ওই যে পানির লেভেলের কাছাকাছি তো জমিটা, নৌকাটা উঠে গেছে তার ধান ক্ষেতের ভিতরে। কৃষক, তার হাতে বড় একটা দা ছিল, সে সেটা নিয়ে চলে আসলো, বললো যে তো এখন নৌকা আলা বলতেছে এখন আমি কি করবো? কই যে তুমি এখন কিছুই করতে পারবে না, কিছু করলে আমার জমির ক্ষতি হবে। এখন আমাদের অবস্থা হয়েছে, আমাদের এই সরকার এখন সামনের দিকে জি গেলেও ক্ষতি, পিছনের দিকেও ক্ষতি, আমাদেরকে এমন এক জটিল অবস্থায় নিয়ে আসছে। এটা থেকে উদ্ধার হতে হবে। এটা থেকে উদ্ধার হওয়ার জন্য যে কাজগুলো, এখন আমাদের এখানে এনামুল ভাই বিজ্ঞ আইনজীবী মানুষ এবং প্রবাসী, উনি দেশে বিদেশে মিলে একদম ওনার ভাই অনেক অভিজ্ঞতা আছে। একরাম ভাইয়ের কাছ থেকে আমি শুনবো, তারপরে আমি লাস্টে যদি সুযোগ দেন আওয়ামী লীগের বর্তমান অবস্থা সম্বন্ধে একটু বলবো। তবে আমি জি হতাশ নই। এখন আমাদের স্বাধীনতার পক্ষের এখন যে আচরণ দেখা যাইতেছে জামাতে ইসলাম বা তাদের সমর্থিত ছাত্র সংগঠন, তাদের কোনো অপরাধে ছিল না 71 সালে। জি মানে 24-এর ঘটনার পর ওনারা সব মনে হয় যে ওই যে কি জানি জমজমের পানি দিয়ে গোসল করি ফেলেছে, ওনাদের জি ভাব সব শেষ। আমরা আবার আপনার কাছে ভেরি আসার চেষ্টা ইন্টারেস্টিং। করব। আমরা আমরা জাস্ট আমি একটা প্রশ্ন আমাদের মোশাররফ হোসেন মন্টু যে জেড ফোর্সের যে আহ্বায়ক, জুলাই ফোর্সের আহ্বায়ক, সরি জুলাই ফোর্সের আহ্বায়কের কাছে আমি একটা জিনিস জানতে চাই যে এখানে একটা প্রসঙ্গ উঠছিল যে ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং একটা ভিডিও সম্পূর্ণ সমস্ত প্রায় অনেক সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো যে হাসনাত এবং যে আরেকজন জানি কে, দুইজন সমন্বয়ক যে ঢাকা ইউনিভার্সিটি ভোটের ঠিক আগ মুহূর্তে বা রাতে, গভীর রাতে যে কিছু ভোট এবং বাক্সে রেখেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মন্তব্য করবেন যদি একটু সংক্ষেপে করেন? জি মোশাররফ, আপনার মাইক্রোফোন অন করতে হবে। হ্যাঁ, আমাকে বলছেন? না না আচ্ছা না, আমি আসলে এটা জুলাই ফোর্স, মোশাররফ ভাই
জুলাই মোশাররফ পোস্টে ভাই যে কথাটা বলছেন এটা যেহেতু আমি এই বিষয়ে কোনো তাহলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা আমাদের চিন্তা করতে হবে, ভবিষ্যতে যে ইলেকশন গুলো হবে ভাই, এই আমি এখন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করতে হবে। জুলাই পোস্টের জুল মোশাররফের কাছ থেকে একটু জানতে চাইতেছি। জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেটা মনে করি এই যে কিছু আসলে ফেক ভিডিও আছে, আবার কিছু জেনুইন ভিডিও আছে। যেমন হচ্ছে আহ, ওই ভোটের দিন শুধু একটা অনিয়মের বিষয় নিয়ে ওইখানে কথা হচ্ছিল যে টিএসসি কেন্দ্রে ওইখানে ফরহাদ এবং সাদিক কায়েমের ব্যালট ভাগ মানে সিল মারা, ওদের ব্যালটে সিল মারা একটা নাকি ব্যালট দেওয়া হয়েছিল। তো জি পরবর্তীতে ওইটা সিসি ক্যামেরায় নাকি এটা প্রমাণিত হয়েছে যে ওই উনি ভিতরে গিয়েছিল। আসলে এটা নয় আপনার কর্মকর্তা করেছে, আর না হয় ওই স্টুডেন্ট নিজে করেছে, দুইজনের একজন করেছে। কিন্তু আমাদের প্রশ্নের জায়গাটা, যে জি কোনো একজন তো অপরাধ করেছে, জি হয় ওই ছাত্রী করেছে, আর না হয় ওই যে প্রিজাইডিং কর্মকর্তা যিনি ছিল উনি করেছে। এখন ব্যবস্থা কি নেওয়া হয়েছে এই বিষয়টি তো আসলে কেউ প্রশ্ন করছে না, যে ব্যবস্থা কি নেওয়া হয়েছে। আর জি হাসনাত আব্দুল্লাহ বা হাসনাত আব্দুল্লাহর কথা যেটা বলা হচ্ছে সেটা জি আসলে আমার চোখে পড়েনি। আর অনিয়ম আমার যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে, এবং জি আমরাও ঘুরে ঘুরে দেখেছি, এখানে হচ্ছে সবার কাছে একটা জিনিস শুনেছি যে নির্বাচনে আসলে কারচুপি করার মতো ওই রকম সুযোগ ছিল না, কারণ প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ছিল। যদি কারো কোনো অভিযোগ থাকে যে এইখানে ভোট চুরি বা আগে ব্যালট বাক্স ভরার ব্যবস্থা থাকতে পারে, তাহলে তো ওই সিসিটিভি চাইতে পারে, মানে ফুটেজ চাইতে পারে, যে ফুটেজ দেন। এখন বিষয়টা ওইখানে না, বিষয়টা রাজনৈতিক ভাবে হয়তো এই যে গণনার অর্থাৎ যে বিষয়টা বললাম সেটা জি হইলে হইতে পারে, কিন্তু মানে সরাসরি ভোট যে মানে ইঞ্জিনিয়ারিং করা বা আপনার ব্যালট বাক্স ভরে রাখা, এটার সুযোগ নাই বলেই আমার মনে হয়, কারণ প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ছিল। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি, অনেকেই মন্তব্য করেছেন যে যখন সাহস সহ ছাত্রদল যখন বোধহয় দিন 3টার দিকে সম্ভবত ভিসি সাহেবের সাথে যখন কথোপকথনে ছিলেন, তখন অনেকেই বলছেন যে সাহস আসলে খুব প্রতিবাদের সুর করছিল, যেটা আসলে কিছুটা বেয়াদবির মতো। কিন্তু সেই মুহূর্তে আরেকটা বিষয় হয়েছিল যে ভিসি সাহেব বলেছিলেন যে সাদেক কায়েমকে নিয়ে তিনি অনেক গত 1 বছর থেকে কাজ করেন, বাট তিনি জানতেন না যে সাদেক কায়েম কোন সংগঠন করে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? তার মানে কি 1 বছর যার সাথে কাজ করেন উনি কি উনি কি সত্যকে গোপন করলো যে উনি জানেন না যে সে একটা ছাত্র সংগঠনের নেতা? এটা কিভাবে আসলে সাহস যে ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টা আমার পরবর্তীতে আপনারা একটা ভিডিও দেখেছেন, সেখানে মানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতৃবৃন্দ তারা হচ্ছে আপনার ভিপি ক্যান্ডিডেট যে আবিদুল আছে তাকে সেভাবে সহযোগিতা করেননি, এইরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। এখন সেটা ঢাকার জন্যই সেটা হয়েছে কিনা সেটাও অনেকে প্রশ্ন তুলছে, যে যেহেতু মানে তারা এই আবিদুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে আবিদুল নেতা হয়ে যাবে এইরকম চিন্তা ভাবনা থেকেই অনেকেই সহযোগিতা করেননি। এবং আবিদুল ইসলাম নিজে এখানে কমপ্লেন করেছে, যে তিনি বলেছে আমি আমার প্রতিবাদ করছিল যে এটা সম্পূর্ণ অমূলক, আমি এই ধরনের কোনো কমপ্লেন করিনি। আমরা দেখছি বাংলাদেশ টাইমসের নিউজে আবিদুল কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে তিনি সরাসরি চিফ অফ দ্য মাল্টিমিডিয়াকে ফোন করেছেন। মাল্টিমিডিয়া বলছেন যে এটা প্রোপাগান্ডা, মাল্টিমিডিয়াকে আবিদ বলেছেন যে এটা প্রোপাগান্ডা, এটা কেন আপনারা চড়াচ্ছেন, এটা তো সম্পূর্ণ মিথ্যা একটা জিনিস, অপপ্রচার। তখন মাল্টিমিডিয়ার প্রধান নাকি ওনাকে বলছেন যে আমরা মাঝে মাঝে প্রোপাগান্ডাও চড়াই, অর্থাৎ তার উপর নাকি তার সাথে মিসবিহেভ করে এই কথা বলছেন। এই কথা আমরা আজকে লাইভে আপনাদেরকে জানালাম। এইটা উনি কালকে কমেন্টের মাধ্যমে বাংলাদেশ টাইমসকে জানিয়েছেন, বাংলাদেশ টাইমসের ওখানে তিনি কমেন্ট করেছিলেন। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই বিষয়টা এক সেকেন্ড বলি, এই বিষয়টা আসলে যে ভিডিওটা আমরা দেখছি সেই ভিডিওতে আসলে হইতে পারে এটা মানে ওই এডিটিং বা এআই হইতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আসলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দের কিন্তু আবিদুল ইসলামের সাথে যেভাবে প্রচারণা করা দরকার আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা দেখেছি কি সেভাবে কিন্তু করেনি তারা, সেটা কিন্তু একদম পরিষ্কার।
ধন্যবাদ। চমৎকার চমৎকার জবাব, চমৎকার, আপনার ক্লিয়ার জবাব। আমরা ক্লিয়ার জবাবটা আমরা শুনতে পাচ্ছি। জনাব ইকরামুল হক, যে আপনাকে আমরা পেয়েছি শেষ পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, আসলে এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, আমরা অনুষ্ঠানের ঠিক শেষ দিকে এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, সবার আলোচনার একটা জিনিস ছিল যে, প্রথমত আমরা আলোচনা করেছি যে তথ্য উপদেষ্টা বলেছেন যে মৌদুদিবাদীর প্রায় অর্ধ ডজন প্রক্সি সংগঠন আছে, তাদের আর বড় বেশি সংগঠনের প্রয়োজন নেই, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং ডাকসুতে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল হেরেছে, এবং প্রথমে যদিও শিবির নামে তারা নির্বাচন না করে, তারপরেও প্রকাশিত শিবিরের কাছে তারা হেরেছে। তো এটাকে ওনারা অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন। কেউ বলেছেন তারা কিছু কার্যক্রম করেছে, পানি বিলিয়েছে, এই পানি খেয়ে অনেকে তাদেরকে ভোট দিয়েছেন, আবার অনেকের সাথে তারা ব্যক্তিগতভাবে সম্পর্ক রেখেছেন। তো আপনি একজন বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির আপনি সহসভাপতি, অর্থাৎ আপনি একটা ভাইটাল রোলের সাথে সম্পৃক্ত। আসলে ছাত্রদল কেন এভাবে গোহারা হেরেছে, আপনার কি মনে হয়? আমার দৃষ্টিতে যেটা মনে হলো, আমি কিন্তু দীর্ঘদিন থেকে দেশে, জি, আমি গত 5 তারিখের আগে থেকেই, আমি 23শে জুলাই থেকে মোরলেস বাংলাদেশে বেশি থাকি, প্রফেশনে এখানে আসি, পলিটিক্স এর সাথে জড়িত। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসুর ইলেকশনটা খুব ক্লোজলি মনিটরিং করেছে। তো ছাত্র দলের নেতৃবৃন্দর কিছু ওভার কনফিডেন্স ছিল, এটা সত্য, কিন্তু রাজনৈতিকভাবে যে তাদের যে অবস্থান এইভাবে এত নিচে আসবে, এটা কিন্তু কারো কিন্তু ধারণার ভিতরে ছিল না। আর বিএনপির নেতৃবৃন্দ যারা, আমি যেটা জানি, ডাকসুর ইলেকশনকে কেন্দ্র করে বিএনপির বিগত দিনে ছাত্র নেতৃবৃন্দ যারা বিএনপির সাথে সম্পৃক্ত আছে, প্রত্যেককে নিয়ে দলীয়ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সে অনুযায়ী কাজও করেছেন। কিন্তু এই হতাশাব্যঞ্জক রেজাল্ট হবে, এটা মোটেই এটা মেনে নেওয়ার মতো না। আমি আরেকটু যোগ করতে চাই আপনাকে, আপনি কি মনে করেন এই যে ভোটের যে ফলাফল বা এই ভোটের যে একটা অ্যাকশন বা রিঅ্যাকশন, বা এইটা কি পরবর্তী জাতীয় নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে এটা আমরা মনে করি না। কারণ এটা হচ্ছে, ডাকসু নির্বাচনটা হচ্ছে একটা ভিন্ন প্রকৃতির নির্বাচন, সেখানে জাতীয় রাজনীতির জাতীয় ইস্যুগুলোর সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, হয়তো, কিন্তু আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব একটা কথা বলেছেন, 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের লোকজন। তো সেক্ষেত্রে তারা তো আসলে 5 তারিখের, আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন যোগ করতে পারি? এই যে আমাদের এই যে রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে এতগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব জামাতের লোকজন, আবার বিএনপির অনেককেই আমরা বলতে শুনি যে জামাতে ইসলাম আদালত দখল করেছে, ব্যাংক দখল করেছে। কিন্তু তাহলে তখন এই যে আমাদের এই যে আপনি যে জাতীয় নেতা জনাব রুহুল কবির রিজভী সাহেব, ওনারা কোথায় ছিলেন? যে জামাত যখন নিল, তো ওনারা কি দেখেন নাই? কারণ 5 তারিখের পরে আপনার বিএনপি আসলে সরকারের কোন পর্যায়ে তারা হস্তক্ষেপ করে নাই। আপনার যতগুলা জামাতের একটা পরিকল্পিত প্ল্যান কাজ করেছেন এবং তারা সেই অনুযায়ী এগুচ্ছেন। আগামী নির্বাচনের আগেই তারা কিন্তু আপনার গত 17 বছর জামাতের সাথে কি করা হয়েছে এবং কিভাবে তারা রাজনৈতিকভাবে নিগৃহীত হয়েছেন, এরা কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়ে জামাতের আমির বলে এসেছেন যে আমরা ইন্ডিয়ার সাথে
বৈঠক করেছি এবং দেশে এসে উনি সাধারণ ক্ষমা করে দিলেন। উনি শেখ মুজিব রহমান সেজে এবং উনি 5 তারিখের আগে বা 16 বছর যে জামাতের সাথে যে ঘটনাগুলো ঘটেছে উনি সাধারণ ক্ষমা করে দিলেন। তার মানে উনি আওয়ামী লীগের সাথে তার আর কোনো বিরোধ নাই। তো আওয়ামী লীগ আমি মনে করি তারা একটা ওই যে বিএনপি সরকারে আসুক, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত তো আছেই, এবং জামাতও কিন্তু সেই চক্রান্তের সাথে যে জড়িত, এখন এটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল। জামাত আপনার জি, আমি ইকরাম ভাই আপনাকে আরেকটু দামাই, যেটা হলো যেহেতু আপনি শেষের দিকে জয়েন করছেন, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তা আপনাকে আমি অনেকগুলো প্রশ্নই করতেছি। সেটা হলো এখন জামাত সহ তারা ডাকসু নির্বাচনের পর তারা ভাবছে, অনেকেই বলতে শুরু করেছে যে বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা, নাকি পিছু হটতে চায়, তাদের নাকি বিএনপি নাকি মেন্টালিটি এরকম, এবং তারা মনে করে বিএনপির বাইরে এনসিপি সহ অন্যান্য সমমনা সব ছোট দলগুলোকে নিয়ে দাবি করা, যদি জোট বাঁধে তাহলে সরকার পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বাধ্য হবে। এই বিষয়টা কিভাবে দেখেন? পিআর পদ্ধতি নির্বাচনটা বিএনপি কখনো এটা এখনো এই চিন্তা করে নাই, বা এটা নিয়ে তারা কোনো তারা গঠনতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়াতে যেটা আছে, এবং এই সাংবিধানিক প্রক্রিয়াতে নির্বাচন এবং চিরাচরিতভাবে বাংলাদেশে যে নির্বাচন হয়ে আসছে, এবং সেটা নিয়েই গত 17 বছর বিএনপি জনগণের পক্ষে কাজ করেছে। জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে। আগামী নির্বাচনে যদি সারা বাংলাদেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তা আমি মনে করি না বিএনপি ভীত সন্ত্রস্ত হয়ে তাদের যে লক্ষ্য জনগণের অধিকারকে ফেরত দেওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে বিএনপি সরে আসবে বলে আমি মনে করি না। এবং এটাই বাস্তবতা। বিএনপি জনগণের দল এবং গণতন্ত্রমুখী দল, গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের পক্ষে বিএনপি আছে, জনগণের পক্ষেই বিএনপি থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর আনসার। জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি বলেছিলেন যে আপনিও সাবেক ছাত্রদল নেতা ছিলেন এবং আপনি বর্তমানে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক। তো আপনার কাছে আমরা আসলে জানতে চাই, আসলে পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হচ্ছে সেগুলোতেই কি ছাত্রদল কি এইভাবে হেরে যাবে, না তাদের কি করা উচিত? আপনার কি তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে, সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ বাহার ভাই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে ছাত্রদল কিন্তু আপনার একটু আগে যেটা বলেছি ওটা সব ক্ষেত্রেই, সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই একই রকম। সেটা হচ্ছে আমাদের এই ছাত্র দলের নেতারা ফ্যাসিস্ট হাসিনার আমলে হলে থাকতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ে ঠিকভাবে পড়াশোনা করতে পারে নাই, অর্থাৎ নির্যাতিত। সেই জন্য নির্যাতিত ছিল, হলে থাকতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে নাই, যে কারণে সব বিশ্ববিদ্যালয়ে ফলাফল বিপর্যয় হতে পারে। এতে আমি বলবো ছাত্র দলের আমি পাশেই থাকতে চাই। ছাত্র দলের নেতৃবৃন্দকে বলবো তারা যেন হতাশ না হয়ে পরবর্তী নির্বাচনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। আর একই সঙ্গে বলবো যে এটার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কারণ জাতীয় নির্বাচনের যে বিভিন্ন শ্রেণীর মানুষ, শ্রমিক, শিক্ষক, তারপরে সব পেশাজীবী সবাই কিন্তু অংশগ্রহণ করবে জাতীয় নির্বাচনে, শুধু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা না। জুলাই জাতীয় নির্বাচনে বিএনপির যে অনেক বড় ভোট ব্যাংক রয়েছে, তার ফলশ্রুতিতে ইনশাআল্লাহ বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে নিশ্চিতভাবে। ধন্যবাদ জাকির ভাই। জুলাই পোর্টসের আহ্বায়ক, আপনার কাছে আমি জানতে চাইতেছি যে আসলে সব ইউনিভার্সিটি গুলোতে এখন যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ফলাফল কি আসলে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা, যদি একটু সংক্ষেপে বলেন। জি, আমি মনে করি আসলে এই ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচনের মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ আছে।
আপনারা জানেন দীর্ঘদিন যখনই কোনো ডাকসু বা জাকসু বা কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সব সময় কিন্তু বিরোধী পক্ষ জিতে, মানে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু জিততে পারে না, অধিকাংশ সময় এরকমই হয়েছে। তো এখন এই যে মানে মানে একটা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে সারা বাংলাদেশের মানে প্রায় 43,000 ভোট কেন্দ্রকে মানে কন্ট্রোল করা বা এত বড় সংগঠন আসলে হয়েছে বলে কোন সংগঠন আমার মনে হয় না। যে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, একদম উত্তর সংক্ষেপে দিবেন কারণ আমাদের সময় নাই। সেটা হলো আপনি কিন্তু বলেছিলেন যে এখন কি আসলে যে সমন্বয়করা, আমরা দেখলাম যে জনাব ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যে স্লোগান, ন্যাক্কারজনক স্লোগান এবং আন্দোলন করেছিল যে মেয়েটা পারজানা তমা, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে চাঁদাবাজির জন্য। আপনি কিছুদিন আগে একটা লাইভে এসে বলেছিলেন একটা একজন সমন্বয়ক 2 লক্ষ টাকার চেক জালিয়াতি করেছে। তো আসলে কি যারা আন্দোলন করেছে তারা কি আসলে নিজেদের লাভের জন্য করছে না দেশের লাভের জন্য করছে? এরা কেন এরকম চাঁদাবাজির সাথে জড়িত হলো, যদি একটু সংক্ষেপে একটু বলেন। জি, আসলে ওইটা হচ্ছে 2 লক্ষ না, এটা হচ্ছে মানে ওই ক্যান্সার হাসপাতালের যিনি মানে একজন উপাচার্য হওয়ার জন্য ওইখানকার মানে হওয়ার জন্য, কর্মকর্তা হওয়ার জন্য 2 কোটি টাকা, 2 লাখ না 2 কোটি টাকা মানে চেক দিয়েছে কাকে? একজন সমন্বয়কের ভাইকে। মানে এই যে মানে বাংলাদেশের রাষ্ট্রের কোথায় কি বসবে সেটা সমন্বয়করা হচ্ছে টাকার বিনিময়ে একজন আরেকজনকে মানে মানে বসানোর জন্য চেষ্টা করছে। এখন আমার কথা হচ্ছে ওটা তো পরের বিষয়। এই যে রিয়াদ যে ধরা খাইলো, মানে 50 লাখ টাকা আসিফ মাহমুদ সহ যেটা মানে জড়িত বলে শোনা যায়, যে এই যে 50 লাখ টাকা আনতে গিয়ে রিয়াদ ধরা খাইলো, ধরা খাওয়ার পর ওই রিয়াদ কি একাই দোষী? এটা কি রিয়াদের একাই দোষ নাকি এটা সামগ্রিক ভাবে সবাই মিলে করে? এখন রিয়াদকে যখন পাঠানো হয়েছে, এখন রিয়াদ ধরা পড়ছে, এখন রিয়াদ কেউ না, আওয়ামী লীগ এই কাজ করলে করতো। যখনই কোনো অন্যায় ধরা পড়তো তখন সে দলের কেউ না বলে তাকে কোরবানি দিয়ে দিত। এখন রিয়াদকে ওই রকম ভাবে কোরবানি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ যারা বিপ্লব করলো তারাই আওয়ামী লীগের মতো নতুন বাংলাদেশ গড়বে বলে এখন আওয়ামী লীগের মতো সেই আগের চাঁদাবাজি শুরু করলো। আমি মনে করি এটাও খুব একটা সঠিক কথা না, কারণ যারা বিপ্লব করলো কি তারা কি বিপ্লব করেছে? এরা তো বিপ্লব একা করে না, এরা তো 36 দিনের যোদ্ধা, দীর্ঘ 17 বছর যাবত লড়াই সংগ্রাম চলছে, আমরা লড়াই সংগ্রাম করতেছি দীর্ঘদিন যাবত। তো তারা যদি বিপ্লবের অংশীদার হয়, আমরা তো বিপ্লবের অংশীদারের চেয়ে বড় কিছু। তো এটা তাদের জিনিস, এটা বললে ভুল হবে, এটা আমাদেরই জিনিস, কিন্তু তারা হাইজ্যাক করার চেষ্টা করছে, এটাই আর কি। ওকে, না ঠিক আছে। আপনারা যেমন আমরা আমাদের কেবিটিভি লন্ডন, আমরা সেই 14 বছর থেকে টক শো করে যাচ্ছি। অবশ্যই হাসিনার আমলেই তো সর্বপ্রথম আপনার সাথে এই টক শোতে আমরা কথা বলছি। হাসিনার আমলে বা কত টক শো করলাম, আমরা কত প্রোগ্রাম করলাম। আমরা যে জামাতকে যেদিন নিষিদ্ধ করলো সেদিনে আমাদের টক শো থেকে আমরা মন্তব্য করলাম সরকার বোধহয় পদত্যাগ করবে অথবা তারা ক্ষমতা ছেড়ে দিবে, এই ধরনের মতো। বাট হয়েছে কোনটা, কিন্তু আমাদের লজ্জা লাগে যখন আমরা যারা আন্দোলনকারী আমাদের মধ্য থেকে কেউ যখন চাঁদাবাজি করে, সেই আগের প্যাসিবাদকে আমাদের সম্মুখে তুলে ধরে, তখন আমাদের আসলে লজ্জা পাওয়ারই কথা। জনাব মোশাররফ হোসেন মন্টু, আমাদের শ্রমিক জোটের সাধারণ সম্পাদক, জনাব মোশাররফ হোসেন মন্টু, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন আসলে এই যে ছাত্র নির্বাচন বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রসঙ্গ উঠেছে যে সব প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতে ইসলাম তাদের পক্ষীয় ভিসিকে নিয়োগ করেছেন, আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ হলো শুধু এইটা না, আমরা দেখছি প্রশাসনেরও বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের লোক, আমরা দেখেছি চিফ প্রসিকিউটর যিনি একজন উকিল, একজন অ্যাডভোকেট মন্তব্য করেছেন যে চিফ প্রসিকিউটর তাজুল সাহেব বলেন যে ফ্যাসিবাদের বিরোধিতা করে ফ্যাসিবাদেরকে শাস্তির আওতায় আনবেন, অর্থাৎ তার বিচারের আয়োজন করছেন। অথচ শিশির মনির সাহেব তিনি জামাতের লোক, তিনি আবার তাদেরকে ছুটিয়ে নিচ্ছেন। অর্থাৎ রাজনীতিতে আমাদের মুখটা, আমাদের যে বেসটা, আমাদের যে অবস্থানটা আসলে কি, আপনার 2 মিনিট কথা বলবার। জি, জনাব মন্টু, আপনার আনমিউট করতে হবে, আপনার আনমিউট করতে হবে। জি, সরি। হ্যাঁ, নির্বাচন নিয়ে তো অনেক কথা হলো,
ঢাকা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলোতে। আসলে বিষয়টা হলো যারা নির্বাচিত হয়েছেন তারা সবগুলো তাদের মাইন্ডেড সব জায়গা সব লোকগুলোকে ওইগুলোকে তারা একত্র রাখতে পেরেছেন। আর বাইরে যারা ছিল জি এই এই মন মানসিকতার বাইরে তারা কিন্তু জোট করতে পারেনি। আপনি দেখেন এই সব বাইরের যে বোর্ডগুলো এই সবগুলো বোর্ড যদি একত্র করে তাইলে জি এরা জিতে না। তো আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে ইফেক্ট পড়বে না যেটা যেমন ঠিক, আবার ইফেক্ট পড়তেও পারে। কারণ করতে হবে। ওইখানেও যদি ডিভিশন যদি থাকে, জি যদি ওদেরকে এই মৌলবাদী জামাতের যে শক্তি, জি এটা আসলে মৌলবাদী শক্তি, আমি জামাতের শক্তি বলবো না, মৌলবাদী শক্তিগুলো তারা তাদের মরণ কামড়টা দেবে, এটার জন্য তারা প্রিপারেশন নেবে। অর্থাৎ অন্যদেরকেও অর্থাৎ আপনি ভারতে কি মনে শুনেন, আপনি কি মনে ভারতও করেন চায় জি ভারতও চায় এই দেশটা একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে থাকুক। কথা জি বুঝেন, আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমার সবসময় বিরোধী। ভারত ভারত স্বাধীনতার পর স্বাধীনতা জি তার পক্ষে করছে, কিন্তু স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা অস্বীকার করার কোনো জো নাই। কিন্তু জি স্বাধীনতার পর থেকে ভারত কোনোদিন বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে নাই। যাই হোক, আমি ওই ঢাকা ইউনিভার্সিটি যে পানি খাই ভোট দিছে আমি এটা বিশ্বাস করি না। কারণ ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা যদি পানি খাই ভোট দেয় তাহলে তো আমাদের এই জাতির মহা দুর্ভাগ্যের বিষয় আছে। আর যাক আপনি আপনি রিয়েল রুল কবির রিজভী সাহেবের যে কথাটা, এটা আমি মনে জি করি উনার এই কথাটা বলা উচিত হয় নাই। এটা উনাদের রাজনৈতিক ব্যর্থতা। রাজনীতি জামাত যদি ব্যর্থতা জি জামাত যদি 16-17টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের বিসি নিয়ে আমরা কি করছিলেন, আপনি যে কথাটা বলছেন রাইট উনি কি ঘুমিয়েছিল? জি অবশ্যই তাইলে জি তাজুল ইসলাম সাহেব, আর আমি যদি তাজুল ইসলাম হইতাম, জি তাজুল ইসলাম সাহেব মতিউর রহমান নিজামীর কিন্তু আইনজীবী ছিলেন, জি আমি কিন্তু এই মানবতা বিরোধী এখানে চিফ প্রসিকিউটর হইতাম না। কারণ আমি নিজেই এটা এটা একটা নীতি নৈতিকতার বিষয়। কারণ আপনি একজনের কিন্তু মানবতা বিরোধী অপরাধের আইনজীবী ছিলেন। যাই হোক, আমি এই জি বিষয়ে মন্তব্য করব না। আমি তাজুল ইসলাম হইলে আমি এই কাজটা করতাম না, পরিষ্কার কথা। এটাই জি জনাব ইসলাম হ্যাঁ আপনি একজন হ্যাঁ, আইনজীবী শুনেন, আমরা সব জি আমি আমি কি শেষ করে দেব? আর তো কিছু বলবেন আসলে আপনি সংক্ষেপে বলেন আমি, হ্যাঁ, পরিবর্তিত পরিবর্তনের কথা বলবেন। রাজনীতি সংস্কৃতি পরিবর্তন করতে হবে। যারা ইন্টারিম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকেও পরিবর্তন হতে হবে। তবে আমার একটা ধারণা বা জি বিশ্বাস, এই যে সরকার এখন যেটা চলতেছে, সরকারের এই সরকারের কোন সংবিধানে চলে? হাসিনা কোন সংবিধানে এই মানুষগুলোকে মারছে? যেই সংবিধান, এই সংবিধান হইল মানুষ মারার মেশিন। জি 72 সালের সংবিধান, যদিও 2-3টা কথা এই ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র শব্দগুলা জাস্ট এটাকে অলংকার হিসেবে ব্যবহার করছে। এই সংবিধান, যে সংবিধান নিজেরাই রক্ষা করতে পারে না, সেই সংবিধান এই জাতির রক্ষা করবে কিভাবে? এই সংবিধান তো জাতির রক্ষা করতে পারবে না। আর আমরা এখন দেখি পরাজিত শক্তি আওয়ামী লীগের কিছু আস্ফলন দেখা যায় বিভিন্ন জায়গায়। জি এটা হইলো ওই এখন আওয়ামী লীগের এটা করবে, আমি হইলেও করতাম। আওয়ামী লীগ এখন যেটা করবে সেটা হইলো মরা ঘোড়া লালন পালনের মতো। জি তারা এই আপনাকে অনেক তাদের ধন্যবাদ ইতিহাস নিয়ে লাড়াচাড়া করবে। যাই মোশাররফ ভাই হোক, আপনাকে অনেক ভবিষ্যৎ ধন্যবাদ কিন্তু আমরা জি অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয় তাহলে আমাদের জাতির দুর্ভাগ্য, আবারও আরেকটা 24 বা 71-এর জন্য রেডি হয়ে যান। ধন্যবাদ জি সবাইকে। জনাব ইকরাম সাহেব আপনি একজন আইন বিশেষজ্ঞ আমি বলবো সেটা হলো যে আমি দেখেছি মিডিয়াতে একজন আইনজীবী দাবি করেছেন যে তাজুল ইসলাম সাহেব আহ, বিচারের পক্ষে এবং শিশির সাহেব একই দলের লোক, সেই তাদেরকে যে অপরাধী তারা বা যাদের বিচার হচ্ছে তাদেরকে ছুটিয়ে নিচ্ছে। এ বিষয়ে আপনি একটু কথা বলবেন। এই ছাড়া যে আসলে বিএনপি আসলে যে এগুলো কেন দেখছে না, যে ওনারা কমপ্লেন করছেন যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সব জামাতের ভিসি অনেকগুলো আদালতে জামাত দখল করছেন, তো ওনারা কি চেয়ে দেখবেন বা ওনারা কি এটাতে কোনো ভূমিকা কেন নিচ্ছেন না? তাহলে তো ওনারা পরাজিতই হবেন। আপনি কি বলেন? জি আপনি এই সরকারের ভিতরেই আপনার একটা অংশ জামাতের সাথে অ্যালায়েন্স করে কাজ করতেছে। আমি স্পেসিফিক নাম বলবো না। আপনি যে নিয়োগগুলোর কথা বললেন, যে আপনার গত কিছুদিন আগে কিছু হাইকোর্টের লয়ার নিয়োগ পেলেন এবং বেশিরভাগই আপনার নিম্ন আদালতের যে জাজ সাহেবরা এখানে প্রমোটেড হইলেন। তো
আমরা মনে করি যে 5ই আগস্টের যে বিপ্লবী পরিবর্তনের পরে দেশের যে বিপ্লবী পরিবর্তন হওয়ার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্র কাঠামো গঠিত হয় নাই। সেই অনুযায়ী যদি রাষ্ট্র কাঠামো গঠিত হইতো তাইলে সেটা ছিল বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এ সরকারটা পরিচালিত হওয়া দরকার ছিল। কিন্তু ওইটা না হওয়াতে আজকে গণতন্ত্র যতদিন পর্যন্ত আপনার এই গণতান্ত্রিক সরকার না আসবে ততদিন পর্যন্ত এই যাদের সুযোগ সুবিধা যাদের হস্তক্ষেপ আছে তারা ব্যবহার করবে। জামাত আপনার যারা সর্বস্তরে বলছে তারা দুর্নীতির সাথে জড়িত না, তারা চাঁদাবাজির সাথে জড়িত না, তারা টেন্ডারবাজির সাথে জড়িত না, কিন্তু যত বড় বড় নিয়োগ বদলি পদোন্নতি তাদের হস্তক্ষেপে হয়েছে। এবং আমি আরেকটা কথা আজকে আমি ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, আপনার উত্তরটা। আরেকটা কথা বলি যেটা আজকেই ঘটেছে, সেটা হলো যে এই সরকার বোধহয় প্রায় কত হাজার না লক্ষ আমি জানি না যে কত হাজার এএসআই নিয়োগ দিচ্ছে। বাট এএসআই নিয়োগ যদি এইভাবে সরাসরি দেওয়া হয়, এএসআই সাধারণত কনস্টেবল থেকে সম্ভবত প্রমোশন পায়। তো এই বিষয়ে আজকে কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব বাবর সাহেব আর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। এখন এই যে অনেকেই মনে করছেন যে এই যে এসআইদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এই এসআইরাও সম্ভবত জামাতের সমর্থন পুষ্ট লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই বিষয়ে কি বলবেন, জাস্ট এক কথায় প্লিজ? আমি মনে করি এটা অযৌক্তিক না। লুৎফুজ্জামান বাবর সাহেব অত্যন্ত সচেতন একজন মানুষ হিসেবে আজকে উনি ওখানে গিয়ে ওনার মন্তব্য করেছেন। নর্মালি যারা পদোন্নতি পেয়ে এসআই হন নিচের থেকে অভিজ্ঞতা নিয়ে সরাসরি তাদেরকে এই পর্যায়ে নিয়োগ দিলে এটা কিন্তু আমি মনে করি না একটা আন্দোলনেরও সম্ভাবনা থাকে। জি, একটা সম্ভবত একটা এখানে আন্দোলন বা নিম্ন কনস্টেবলদের আন্দোলন বা একটা অসহযোগী বা একটা অসহিষ্ণু ম্যাটার আসতে পারে। এটা একটা প্রশ্নবিদ্ধ এবং এই আগামী জাতীয় নির্বাচনের আগে এই ধরনের নিয়োগ এবং সরাসরি এইভাবে কারো হস্তক্ষেপে নিয়োগ দেওয়া, এটা আমি মনে করি না ভালো কিছু জাতি পাবে এখান থেকে। অর্থাৎ কনস্টেবল নিয়োগ করে যারা পুরাতন কনস্টেবল আছে তাদের থেকে বা যারা এখন অগ্রগামী আছে, সিনিয়র আছে, তাদের থেকে এএসআই নিয়োগ করলে সেটা জাতির জন্য ভালো হবে এবং একটু ভালো হইতো, তারা একটু অভিজ্ঞতা সম্পন্ন ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব। আপনাদের ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠান আপনারা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। টকশো দ্য মিরর কেবিটিভি লন্ডন লিমিটেডের পক্ষ থেকে আমি কবির আহমেদ বাহার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।